নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, কেরালাতে ইতিহাস গড়ে দিল মোহনবাগান। কি ইতিহাস তৈরি করলো সেই নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে, কেরালাতে খেলা হচ্ছে আর বিতর্ক হবে না, সেই বিতর্ক কিন্তু হয়েছে। ম্যাচের মধ্যে আমরা ম্যাকলারেনকে গোল করার পর বা আলবার্তো রড্রিগেজকে গোল করার পর কেরালা ব্লাস্টার্স এফসিকে কটাক্ষ করতে দেখেছি, কিন্তু ম্যাচের পর আপুইয়াকে নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক। তো কি হয়েছে, কি সিচুয়েশন এবং তার সঙ্গে মোহনবাগান কি ইতিহাস তৈরি করলো, সবকিছুই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। লাস্ট অব্দি ভিডিওর সঙ্গে যুক্ত থেকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি কালকের ম্যাচের কথা বলি, তো কেরালা ব্লাস্টার্স এফসি তাদের ফ্যানেদের জন্য বিখ্যাত, এবং কেরালার ফ্যানেদের আমরা আইএসএল এর শুরু থেকেই দেখে আসছি যে কোনো প্লেয়ার তাদের এগেনস্টে গোল করলে বা কিছু করলে তার ইনস্টাগ্রামে গিয়ে স্প্যাম করে, প্রচুর হেট ছড়ায়, সেগুলো আমরা অনেকদিন ধরে দেখে আসছি। বাট হারতে 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 এখন সেটা কিছুটা কমেই গিয়েছে। তবে হতে পারে যে আগের ম্যাচটা মোহনবাগান জিতেছিল, 3-2 জিতেছিল, আলবার্তো রড্রিগেজের গোলে মোহনবাগান জিতেছিল। তারপরে হয়তো আলবার্তো রড্রিগেজের কমেন্ট সেকশনে গিয়ে কিছু কেরালা ফ্যান স্প্যাম করেছিল, হয়তো সেটারই রিয়াকশন আমরা দেখছিলাম যে যখন আলবার্তো রড্রিগেজ গোলটা করলো, গিয়ে কেরালার কর্নার ফ্ল্যাগে লাথি মারলো। আর এই জিনিসটা কিন্তু কেরালার সঙ্গে এই প্রথমবার হলো না, আগেও হয়েছে। প্রথমে করেছিল দিমিত্রি পেত্রাতুস, পরে করেছিল মুম্বাই সিটি এফসির মেহতাব সিং, এবং এখন করলো আলবার্তো রড্রিগেজ। অনেক প্লেয়ারের এটা সেলিব্রেশন, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সেলিব্রেশনটা কেরালাতে গিয়ে কেরালার ফ্ল্যাগের সামনেই বেরিয়ে আসে কেন? অবশ্যই কেরালার ফ্যানেদের তরফ থেকে যে কটূক্তি করা হয় বা যা করা হয় সেটারই এটার জবাব। এবং তারই সঙ্গে সঙ্গে জিমি ম্যাকলারেন তাকেও গোল করার পর যখন সেকেন্ড গোলটা করলো, যেটা বলতে শোনা গেল, আই কান্ট হিয়ার ইউ, মানে কেরালা ব্লাস্টার্স এফসি সমর্থকদের যে চিৎকার চেঁচানো, যেটা ম্যাচের প্রথম থেকে যখন কেরালা ভালো খেলছিল সেটা ছিল, সেটাকে আর জিমি ম্যাকলারেন শুনতে পাচ্ছিল না। তো মানে সেটাও একটা কটাক্ষ। তো এগুলো খেলার মধ্যে চলতে থাকে, এগুলো খুব ভালো ব্যান্ডটা। তবে এই কেরালা ব্লাস্টার্স এফসিকে অপমানের কথা বললে এখনো অবধি মোহনবাগান কেরালা ম্যাচে সব থেকে সেরা তো ছিল সেই সন্দেশ সিংহানের কমেন্টটা। ম্যাচের পর সেই 2-2 হয়েছিল, জনি কাউকে লাস্ট মোমেন্টে একটা ব্রিলিয়ান্ট গোল করে, প্রচুর টাইম ওয়েস্ট করছিল কেরালা। প্রবীর দাস বোধহয় রেড কার্ড দেখেছিল সেই ম্যাচটায়, জর্জে পেরিরা ডিয়াজের রেড কার্ড হয়েছিল সময় নষ্ট করছিল বলে। তো সেই ম্যাচে সেই সন্দেশ সিংহান বলেছিল খেলে ওঠার পর যে মেয়েদের সঙ্গে খেলছিলাম, সেরকমই কিছুটা করে ফেলেছিল আজকে আপুইয়া। বাট ম্যাচের পর যে বিষয়টা নিয়ে আপুইয়াকে নিয়ে বিতর্ক তৈরি হলো, সেটা হচ্ছে যে আপুইয়া একটা ইনস্টাগ্রাম স্টোরি দেয়, যেখানে কেরালার একটা চিপসের আর কি ছবি দেয়, দিয়ে ক্যাপশনে লেখে, মানে উপরে লেখে তার, কেরালা সার বেস্ট চিপস আর ওয়ান অফ দ্য বেস্ট ফুড ইন আওয়ার কান্ট্রি সার। এই যে SARRR করে লেখাটা, এটা কিন্তু কটাক্ষ হিসেবে ব্যবহার করা হয়। আমরা দেখেছি কিছুদিন আগে লেটেন্ট যে শোটা নিয়ে এত বিতর্ক, সেখানেও কেরালা সার বলে একটা জোক ছিল, যেটা নিয়েও বিতর্ক হচ্ছিল। তো সেখানে আপুইয়ার এই ধরনের ইনস্টাগ্রামে পোস্ট করাটা কিন্তু রীতিমতো একটা শকিং ব্যাপার ছিল। তার কারণ হচ্ছে দুটো ব্যাপার আমার তো পার্সোনালি খারাপই লেগেছিল। কারণ কেরালা ব্লাস্টার্স এফসিকে ট্রল করা আর কেরালাকে ট্রল করা দুটো ডিফারেন্ট। কেরালা ব্লাস্টার্স এফসি তাদের টিমটাকে ট্রল করা যায়, বাট কেরালা থেকে তো অনেক মোহনবাগান ফ্যানও আছে। ইভেন আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার, তারাও তো কেরালা থেকে বিলং করে। সেখানে কেরালা ব্লাস্টার্স এফসিকে ট্রল করা আর কেরালাকে ট্রল করা দুটো ডিফারেন্ট। এবং এই পোস্টটা আপুইয়ের থেকে কিছুটা ইম্যাচিউরিটি লাগছিল, এবং দেন পরবর্তীকালে সে পোস্টটা ডিলিট করে দেয়। বাট সেটা নিয়ে বিতর্ক তো ছিল। তবে আপুইয়া আবার কিছুক্ষণ আগে একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে, যেখানে সে একটা স্ক্রিনশট শেয়ার করেছে একটা চ্যাটের, যেখানে আপুইয়া বলেছে এটা আমার কেরালা থেকে একটা বন্ধু, সে জানে আমি কতটা কেরালার খাবার ভালোবাসি। তো আমি জিজ্ঞেস করার আগেই সে আমাকে অফার করে, এখন আমার ব্যাগ পুরো কেরালার খাবারে ভর্তি। দেন তারপরে আরেকটা যে ছবিটা আগে পোস্ট করেছিল সেটা পোস্ট করে কিন্তু আপুইয়া বলেছে কেরালা বেস্ট চিপস, দে হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট ফুড ইন আওয়ার কান্ট্রি, দিস ইজ হোয়াট আই মিন। মানে কেরালার খাবার সব থেকে বেস্ট, এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। বাট ওই যে SARRR সার যে লিখে দিয়েছিল, ওটা কিন্তু ট্রলিংয়ের ক্ষেত্রেই ব্যবহার হয়। আমি জানি না আপুইয়া ড্যামেজ কন্ট্রোল করছে নাকি সত্যি এটা মিন করতে চেয়েছিল। তো যাই হোক, আপুইয়া যেটা লিখেছে আমরা সেটাকেই সত্যি হিসেবে ধরে নিচ্ছি। তারপর আপুইয়া আরও একটা স্টোরি দেয়, যেখানে কিন্তু আপুইয়া লেখে আই এম জাস্ট সেইং হাউ গুড ইয়োর ফুড, মানে কেরালার খাবার কত ভালো সেটা আমি বলতে চেয়েছিলাম। আর ক্ষমা চেয়ে নিয়েছে যদি কেউ অফেন্ড হয়ে থাকে তার আগের আর কি ইনস্টাগ্রাম স্টোরি দেখে। এবং আই এম নট প্রেজিং ইয়োর ফুড টু অফেন্ড ইউ। তো সেখানে আপুইয়া এটাও লিখেছে আমি তোমাদের খাবারকে ভালো বলবো না তোমাদেরকে অফেন্ড করার জন্য, মানে ওটা আমার ইন্টেনশন ছিল না, সেটাই আপুইয়া ক্ল্যারিফাই করতে চেয়েছে। বাকি তোমরা বলো তোমাদের কি মতামত, আপুইয়া কি সত্যি সেটা মিন করতে চেয়েছিল নাকি একটু ট্রলিংই করেছিল, পরে নিজের ভুলটা বুঝতে পেরে যে একটু ইম্যাচিওর হয়ে গিয়েছে এই ক্ল্যারিফিকেশন দিয়েছে? তোমাদের মতামত কমেন্টে জানিও। এবার যদি আমরা কথা বলি ইতিহাসের, মোহনবাগান কি ইতিহাস করলো, বিশাল কাইত কি ইতিহাস করলো। তো বিশাল কাইত যে ইতিহাসটা করলো সেটা হচ্ছে, দেখো বিশাল কাইত গোল্ডেন গ্লাভস জিতবে সেটা আমরা তো 2-3টে ম্যাচ আগেই বুঝে গিয়েছিলাম। তারপরও বিশাল কাইত আরও খান 2-3 ক্লিন সিট রেখে দিয়েছে, এবং বিশাল কাইত কিন্তু আইএসএল এর ইতিহাসে রেকর্ড ক্লিন সিট রাখার রেকর্ডটা করলো। এর আগের
রেকর্ডটাও বিশাল কাইতেরই ছিল। 2022-23 মরশুমে, যেই মরশুমে বিশাল কাইত গোল্ডেন গ্লাভস জিতেছিল, সেই মরশুমে বিশাল কাইত 12টা ক্লিন শিট রেখেছিল। তবে এই মরশুমে 2024-25 মরশুমে কিন্তু অলরেডি বিশাল কাইত 13খানা ক্লিন শিট রেখে দিয়েছে, যেটা কিন্তু একটা আইএসএল মরশুমে হাইয়েস্ট। এবং 13টা 15ও হতে পারে, 15-র বেশিও হতে পারে, যেই লেভেলের ডিফেন্স মোহনবাগান করছে সেটা থেকে মনে হচ্ছে। তো সেখানে বিশাল কাইতের এই রেকর্ড নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। আর এই রেকর্ড শুধুমাত্র বিশাল কাইতের নয়, এই রেকর্ড অবশ্যই সুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেড, দীপেন্দু বিশ্বাস, আশিস রাই, বিশাল কাইত, আপুইয়া সবাইয়ের মিলিয়ে তাদের যে ডিফেন্সিভ কোয়ালিটি সেটার জন্যই বিশাল কাইত আজকে এই রেকর্ডটা করতে পেরেছে। আর মোহনবাগান যে রেকর্ডটা করে দিয়েছে সেটা হচ্ছে যে একটা মরশুমে হায়েস্ট পয়েন্ট পাবার রেকর্ড, যেই রেকর্ডটা কিন্তু লাস্ট ছিল আগের মরশুম, যেটা ছিল কিন্তু 48, যেই পয়েন্টটাও মোহনবাগান তুলেছিল সেটা ছিল লাস্ট মরশুম। মোহনবাগান 48 পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এই মরশুম মোহনবাগান অলরেডি কিন্তু 3 ম্যাচ বাকি থাকতেই 49 পয়েন্টে চলে গিয়েছে। অবভিয়াসলি মোহনবাগান যে ফর্মে খেলছে হাফ সেঞ্চুরি করবে, এখনও 3 ম্যাচ বাকি আছে। তো সেখানে কিন্তু একটা আইএসএল মরশুমে সব থেকে বেশি পয়েন্ট তোলার রেকর্ডটাও কিন্তু মোহনবাগান করে ফেললো। তবে আই থিঙ্ক এই রেকর্ডটা পরবর্তীকালে অবশ্যই ভাঙবে, কারণ প্রত্যেক মরশুমে একটা করে টিম যখন আই লিগ থেকে আইএসএলে আসছে, মানে 2টো করে ম্যাচ বাড়ছে, মানে সেখানে 6টা করে পয়েন্ট বেশি নেবার সুযোগ আসছে। তো সেই কারণেই আই থিঙ্ক মরশুম যত বাড়বে তত কিন্তু পয়েন্টের পরিমাণটাও বাড়তে থাকবে। তবে এমন হতে পারে যদি মোহনবাগান এই মরশুম ধরো 55 পয়েন্ট পেলো, সেটা পরের মরশুম যদি খুব কম্পিটিটিভ আর কি লিগ হয় নাও ভাঙতে পারে। তবে তার পরের মরশুম আরও একটা টিম যখন আসবে, যখন টিমের সংখ্যাটা 13 থেকে বেড়ে 15 হবে, তখন ভেঙে যেতে পারে। মানে যতদিন না পর্যন্ত লিগে টিমের সংখ্যাটা কনস্ট্যান্ট হচ্ছে ততদিন পর্যন্ত এই রেকর্ডগুলো ভাঙবে গড়বে এরকম ব্যাপার। তবে হ্যাঁ, আপাতত এই সময় দাঁড়িয়ে 3 ম্যাচ বাকি থাকতেই কিন্তু মোহনবাগান একটা লিগ সিজনে সব থেকে বেশি পয়েন্ট তোলার রেকর্ডটা কিন্তু করে ফেলেছে। এবং যেভাবে মোহনবাগান এই মরশুমটা ডমিনেট করছে, যেভাবে এক পেসে চ্যাম্পিয়ন হতে চলেছে, আলাদাই মরশুম যাচ্ছে। মোহনবাগান তো যে কোনো সময় আবার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। মানে যে কোনো মুহূর্তে বলতে গোয়া যদি পরে কেরালার সঙ্গে ম্যাচ আছে, যদি হেরে যায় মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে, বা মোহনবাগান তার পরের উড়িষ্যার সঙ্গে ম্যাচ আছে, সেই ম্যাচ জিতলে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এখন তো চ্যাম্পিয়ন হওয়ার পথেই মোহনবাগান, সেটা 99% মোহনবাগান চ্যাম্পিয়ন হচ্ছে, সেটা তো কনফার্ম হয়েই গেছে। তবে এই সময় দাঁড়িয়ে একটু চিন্তার ব্যাপার, কিন্তু কালকের ম্যাচের পর সব ঠিক ছিল, শুধু মনভীর সিংয়ের চোটটা একটু হয়ে রইল। কারণ মনভীর সিংকে কিন্তু আমরা দেখলাম যে ইনজিওর্ড হয়ে উঠে যেতে, এবং তারপর ম্যাচের শেষে দেখা গেল মনভীর সিং কিন্তু বিশাল কাইত এবং একজন সাপোর্ট স্টাফ তাদের কাঁধে ভর দিয়ে কিন্তু মাঠ ছাড়ছে, ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না। এবং এই টাইপের চোট যখন হয়, যখন একটা প্লেয়ার ঠিকঠাকভাবে হাঁটতে পারে না, তখন কিন্তু একটা সন্দেহের বীজ থাকে যে এই প্লেয়ারটা কতদিন মাঠের বাইরে থাকবে, 1 মাস 2 মাস। দেখো মনে হচ্ছে না লিগের দৌড়ে আর আমরা মনভীরকে দেখতে পাবো, যে বাকি 3টে ম্যাচ পড়ে আছে। তবে ঠিক আছে, মোহনবাগান অলমোস্ট চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, ম্যানেজ করে দেওয়া যাবে। বাট যখন সেমিফাইনাল ফাইনাল হবে সেই সময় তো মনভীরকে দরকার আইএসএলের। জানি না মনভীরের চোটটা কতটা গুরুতর, এখন অবধি কিছু ফাইনাল আপডেট আমাদের কাছে এসে পৌঁছয়নি, যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেবো। বাট মনভীর অ্যাভেলেবেল না থাকলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ লেফট উইংয়ে লিস্টন না হলে আসি গেছে। রাইট উইংয়ে কিন্তু সালাউদ্দিনের মতো প্লেয়ারকে আছে, বাট অতটা ট্রাই করেনি। মেবি সেখানে তোমার আশিককেই রাইট উইংয়ে খেলানোর পরিকল্পনা হয়তো সেখানে মলিনা করতে পারে, সেটা কতটা সফল হবে বলা যায় না। সাহাল অ্যাভেলেবেল থাকলে সাহাল কিন্তু অবশ্যই রাইট উইংয়ে একটা অপশান হতে পারে, এবং আই থিঙ্ক পরের ম্যাচে সাহাল অ্যাভেলেবেল থাকবে কি জানি না, বাট তারপর গিয়ে কিন্তু সাহাল, যদি মনভীর আর কি ধরো ফাইনালের সময় অ্যাভেলেবেল না থাকে, সাহাল কিন্তু একটা অপশান মনভীরের জায়গাতে হতে পারে। তবে সেটা মনভীরের চোটের আর কি কতটা গুরুতর, কবে অবধি ছিটকে যেতে পারে, সেই সব আপডেট যখন আমরা পাবো তখনই তোমাদেরকে জানাবো। যদিও এখনও আইএসএল ফাইনালের আগে সময় তো আছে, তার আগে একটা ইন্টারন্যাশনাল ব্রেকও আছে, তবে দেখা যাক। তবে মনভীরের চোটটা কিন্তু এই সময় দাঁড়িয়ে মলিনার সব থেকে বড় চিন্তার কারণ একটা হতে পারে। বাকি তোমাদের মতামত জানিও, আপুইয়ার কন্ট্রোভার্সি নিয়ে কি বলবে এবং মোহনবাগানের এই রেকর্ড নিয়ে কি বলবে কমেন্ট অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।